জর্জার মুল্লুকতার, এটাই প্রমাণ করলো আমেরিকা। ভেনেজুয়েলাতে আক্রমণ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে আমেরিকা। ভেনেজুয়েলাকে সমর্থন কিংবা বিশ্ব নেতাদের নিন্দা বিবৃতিকে পাত্তা দেয়নি ওয়াশিংটন ডিসি। গত কয়েক মাস ধরে হুমকি দেওয়ার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন রাজ্যে বেসামরিক এবং সামরিক স্থাপনায় হামলা করেছে আমেরিকা, আর এতে করে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে, কেন ভেনেজুয়েলাতে হামলা চালাতে হলো ট্রাম্পকে? আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে আসলে দ্বন্দ্ব কোথায়? চলুন আজকের এই ভিডিওতে উত্তরটা দেখে আসে। দেখুন বন্ধুরা, ভেনেজুয়েলার সাথে আমেরিকার সম্পর্ক শুরু হয় তেল দিয়ে। এক সময় দুই দেশের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। মার্কিন তেল কোম্পানিগুলো প্রায় বাধাহীনভাবে ভেনেজুয়েলার তেল খাতে কাজ করত। কিন্তু 1999 সালে হুগো চাভেজ ক্ষমতায় আসার পর পরিস্থিতির আমূল পরিবর্তন আসে। তিনি সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ করে মার্কিন আধিপত্য বিরোধী রাজনীতির পথ বেছে নেন। চ্যাভেজের বামপন্থী সরকার তেল খাতকে পুনরায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ভেনেজুয়েলায় মার্কিন প্রভাব কমতে শুরু করে। এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, যা থেকে মূলত আমেরিকা ভেনেজুয়েলা দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। হুগো চ্যাভেজ বিশ্বাস করতেন লাতিন আমেরিকার দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবের অধীনে থেকেছে। এই নির্ভরতা ভাঙা না গেলে প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। তাই তিনি যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বাইরে গিয়ে ভেনেজুয়েলার নিজস্ব রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে চেয়েছিলেন। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য চ্যাভেজ কিউবা, রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। কিউবার সঙ্গে আদর্শগত ঐক্য, রাশিয়ার সঙ্গে সামরিক ও জ্বালানি সহায়তা এবং চীনের সঙ্গে ঋণ ও অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে ভেনেজুয়েলা ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে সরে যায়। এতে করে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে শুধু একটি ভিন্ন মতাবলম্বী রাষ্ট্রই নয়, বরং লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্যের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয়। 2013 সালে হুগো চ্যাভেজের মৃত্যুর পর ভেনেজুয়েলায় ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। তিনি নিজেকে চ্যাভেজের বলিভিয়ান বিপ্লবের উত্তরাধিকারী হিসেবে তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান আরও কঠোর করেন। এর ফলে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেড়ে যায়। পুরনো নীতির ধারাবাহিকতায় প্রেসিডেন্ট মাদুরো আমেরিকান কোম্পানিগুলোর স্বার্থ আরও সীমিত করেন, যার ফলে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব প্রায় সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে 2015 সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ভেনেজুয়েলার উপরে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে, যখন দেশটিতে সরকার বিরোধী আন্দোলন চলমান ছিল। সেই বিদ্রোহ দমনের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র প্রথম দফায় ভেনেজুয়েলার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এই নিষেধাজ্ঞা তখনও ছিল সীমিত এবং মূলত কয়েকজন সরকারি কর্মকর্তাকে লক্ষ্য করে দেওয়া। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায় 2017 সালে, যখন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ক্ষমতা আরও কেন্দ্রীভূত করার উদ্যোগ নেন। এর জবাবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপরে আর্থিক নিষেধাজ্ঞা কঠোর করে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন ব্যবস্থা নেয় যাতে ভেনেজুয়েলা সরকার আন্তর্জাতিক বাজার থেকে সহজে ঋণ নিতে না পারে। মূল উদ্দেশ্য ছিল মাদুরো সরকারের অর্থনৈতিক সক্ষমতাকে আরও দুর্বল করে তোলা, যাতে দেশটির ভেতরে রাজনৈতিক চাপ বাড়ে এবং সরকার টিকে থাকা কঠিন হয়ে পড়ে। সবচেয়ে কঠোর পদক্ষেপ আসে 2019 সালে। সে বছর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে। একই সঙ্গে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে এবং কার্যত দেশটির তেল রপ্তানির পথ বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষা ও মানবাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তবে ভেনেজুয়েলার বক্তব্য একেবারেই ভিন্ন। দেশটির মতে যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করছে এবং তেল সম্পদের উপরে নিজেদের অর্থনৈতিক আগ্রাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এসব পদক্ষেপ নিচ্ছে। ভেনেজুয়েলার অভিযোগ অনুযায়ী এটি যুক্তরাষ্ট্রের একটি পুরনো ও পরীক্ষিত কৌশল। কোনো দেশের সরকার যদি ওয়াশিংটনের নির্দেশনা অনুযায়ী না চলে, তাহলে সেখানে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাত তুলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সুযোগ পেলে সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সেই দেশের সম্পদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। ইরাক ও আফগানিস্তান এই মডেলের সবথেকে বড় উদাহরণ। অথচ বাস্তবতা হলো সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ যুক্তরাষ্ট্রের
বহু ঘনিষ্ঠ মিত্র দেশে গণতন্ত্র নেই। এসব দেশেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্বজুড়ে স্বীকৃত, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র কোনো সমস্যা খুঁজে পায় না, কারণ এই দেশগুলো যুক্তরাষ্ট্রকে স্বল্প মূল্যে তেল সরবরাহ করে, যার ফলে গণতন্ত্র না থাকলেও কিংবা মানবাধিকার লঙ্ঘিত হলেও তা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব পায় না। নিষেধাজ্ঞার মধ্যেও 2017 সাল পর্যন্ত ভেনেজুয়েলার মোট তেল রপ্তানির প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে বিক্রি হতো, কারণ মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বহু মার্কিন তেল শোধনাগার ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেলের উপরে নির্ভরশীল ছিল। ফলে ভেনেজুয়েলার তেলের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলেও পরোক্ষভাবে এই তেল থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ আদায় পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র চায় নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, আর সে কারণেই ওয়াশিংটনের লক্ষ্য খুব স্পষ্ট, ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে সরিয়ে এমন একটি সরকার ক্ষমতায় আনা যারা আমেরিকান কোম্পানিগুলোর জন্য তেলের বাজার পুরোপুরি উন্মুক্ত করে দিবে। ঠিক এ কারণে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিতর্কিত বিরোধী মহিলা নেত্রী মারিয়া কারিনা মাচাদোকে সমর্থন দিচ্ছে। মাচাদো মুক্তবাজার অর্থনীতির পক্ষে অবস্থান নেওয়ায় তাকে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের জন্য উপযোগী মনে করছে, আর অনেকে মনে করছে এই কারণে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মারিয়া কারিনা মাচাদো ক্ষমতা এলে ভেনেজুয়েলার তেল খাতকে বেসরকারীকরণ করবেন, এমন আশ্বাসই যুক্তরাষ্ট্রকে সবথেকে বেশি আশাবাদী করে তুলেছে। একই সঙ্গে আমেরিকান কোম্পানিগুলোকেও আবারও ভেনেজুয়েলার তেলের উপর একচেটিয়া অগ্রাধিকার দেওয়া হবে। সহজ ভাষায় বললে দেশটির প্রাকৃতিক সম্পদের বিনিময়ে ক্ষমতায় যাওয়া যে রাজনৈতিক প্রচেষ্টা, যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন করছে। আর ঠিক এ কারণে ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ভেনেজুয়েলার তেল রপ্তানি নাটকীয়ভাবে কমে গেছে। সরকারের রাজস্ব কমে যাওয়ায় দেশটিতে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে খাদ্য সংকট, ওষুধের অভাব এবং জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারের দুর্নীতি এবং অদক্ষতাকে দায়ী করছে। অন্যদিকে ভেনেজুয়েলার দাবি, দেশের অর্থনীতি পতনের মূল কারণ হল যুক্তরাষ্ট্রের আরোপ করা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধ। তাদের মতে নিষেধাজ্ঞার মাধ্যমে পরিকল্পিতভাবে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস তেল খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। বর্তমানে ভেনেজুয়েলা লাতিন আমেরিকায় প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ময়দানে পরিণত হয়েছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের মধ্যে থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞার সুযোগে এখানে সক্রিয়ভাবে প্রবেশ করেছে রাশিয়া এবং চীন। রাশিয়া ভেনেজুয়েলাকে সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রশিক্ষণ এবং নিরাপত্তার সহযোগিতার মাধ্যমে স্পষ্ট। একই সঙ্গে চীনের জন্য ভবিষ্যৎ জ্বালানি ও নিরাপত্তা নিশ্চিত করছে। তবে বর্তমানে নিকোলাস মাদুরোই এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার অবস্থা কি হয় সেটাই দেখার বিষয়। এখানে কি আমেরিকা তার পছন্দ মতো সরকার বসাবে? আমেরিকার পরবর্তী পরিকল্পনা কি হতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান। তো ভালো থাকবেন, টেক কেয়ার।